মহল্লার সকল মানুষ অবাক হয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে, কারণ রাস্তা দিয়ে কোনো রাজা প্রজা আসছে না, আসছে একটা গাড়ি, যে গাড়িটার দাম 30,800 মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে ভালো ক্যাটাগরিতে তৈরি BMW X1, যার মধ্যে অনেক টেকনোলজি রয়েছে। আবার গাড়িটিতে আলাদা করেও আরও কিছু জিনিসপত্র লাগানো রয়েছে। প্রথম ঝলকেই সকলের মনে জায়গা করে নিল গাড়িটা। সকলের মনে একই প্রশ্ন, কে এটা যে এত দামি গাড়ি নিয়ে মহল্লায় প্রবেশ করলো? মহল্লার সবাই হয়তো গাড়ি এর আগে কখনো দেখেইনি। যারা প্রথমবার দেখলো তারা তো হা হয়ে গেছে। এত দামি গাড়ি দেখে মহল্লার সকল মানুষের চমক লেগে গেছে। সকলে হা করে তাকিয়ে আছে, মনের মধ্যে জানার কৌতূহল, কে এটা? অবশেষে গাড়িটা চৌধুরীর বাসার সামনে এসে হাজির হলো। সকলে ভাবলো হয়তো চৌধুরী কোনো আত্মীয় হবে, কিন্তু তবুও মনের মধ্যে সবার জানার কৌতূহল রয়ে গেল, আর সেই জন্য এখনো সবাই তাকিয়ে আছে। অবশেষে মহল্লার সকল মানুষের অপেক্ষার প্রহর ফুরিয়ে এলো। সবাই দেখলো গাড়ি থেকে একটা লোক বেরিয়ে দৌড়াদৌড়ি করে এসে দরজা খুলে দিল, আর তার মধ্যে থেকে যে বেরিয়ে আসলো তাকে দেখে তো সবাই আধা মরা হয়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো, এই ছেলে কেন এখানে? এই ছেলেটা এত দামি গাড়িতে কি করছে? কার গাড়ি এটা? একজন টোকাই হয়ে এত দামি গাড়িতে কেন? যে কয়েক মাস আগে ছিল একজন টোকাই, যে রাস্তার পাশে শুয়ে শুয়ে রাত পার করত, মশার কামড়ে যার ঘুম হতো, সেই ছেলে আজ এত দামি গাড়ি নিয়ে মহল্লায় হাজির। গায়ে আছে কোট প্যান্ট, সে যা যা পরে আছে তার দাম অনেক অনেক দামি। মহল্লার কেউ এত দামি কাপড় আগে কখনো দেখেনি বলে মনে হচ্ছে। অনেক ধনী পরিবারও হয়তো এত দামি কাপড় পরে না। সেই ছেলে আর কেউ না, তাদের মধ্যে কারারই একজন, তার নাম শাকিল। শাকিলের এমন পরিবর্তনে মহল্লার সকলে হা করে তাকিয়ে রইল। কেউ বিশ্বাসই করতে পারছে না, সবাই ভাবছে এটা স্বপ্ন, কিন্তু কখনো কখনো চোখের সামনে স্বপ্নের ঘটনা এসে হাজির হয়। মহল্লার সবাই পাগলের মতো হয়ে গেল। এটা কি করে হতে পারে? যার থাকা বলতে কিচ্ছু ছিল না, অন্যের ফেলে দেওয়া জামা কাপড় কুড়িয়ে নিজে পরতো, কাকের মুখ থেকে খাবার খেয়ে বড় হলো, সে আজ এই অবস্থায়। এটা কেমনে সম্ভব? এদিকে শাকিল গাড়ি থেকে নেমে প্যান্টের পকেটে হাত ভরে একদম সিনেমার হিরোর মতো করে দাঁড়িয়ে গেল। আর গাড়ি থেকে আরও একজন নেমে এসে শাকিলের মাথার উপর ছাতা ধরল। চৌধুরীর বাড়ি থেকে চৌধুরী মেয়ে নীলা এই দৃশ্য দেখে বিশ্বাস করতে পারল না, আর তাই সে নিচে নেমে আসলো। নিচে এসে দেখলো সে উপরে থাকতে যা দেখছে সেটা সত্যি ছিল। চোখে মুখে ধুলোবালি লেগে থাকা ছেলেটা আজ এত স্মার্ট, হ্যান্ডসাম। মহল্লার আলো সকলের মতো নীলাও এটা বিশ্বাস করতে পারল না। জিজ্ঞাসূচক চেহারা নিয়ে শাকিলের সামনে দাঁড়িয়ে রইল। শাকিল হাতে দড়ি বাজিয়ে নীলাকে বলল, এই যে মিস, কি দেখছেন? এই আমার বিশ্বাস হচ্ছে না, এটা কি তুই নাকি অন্য কেউ? মাই ডিয়ার, ল্যাঙ্গুয়েজ ভদ্র ভাষায় কথা বলেন। বাপরে, ইংরেজি ডায়লগ তো ভালোই মুখস্থ করছিস। শুনেন মিস নীলা চৌধুরী, আমি আর আগের শাকিল নেই, তাই সো বি কেয়ারফুল। তাই তো দেখছি রে। ঠাস, ভদ্রতা কি একটু জানেন না? নীলার গালে ঠাস করে থাপ্পড় পড়তেই সেই পুরনো দিনের কথা মনে হলো, যখন নীলা শাকিলকে ফকিরের বাচ্চা বলে অপমান করে থাপ্পড় দিত। নীলা গালে হাত দিয়ে কান্নাময় সুরে বলল, তুই আমায় মারলি? চুপ, একদম চুপ। আমি এখন তোর থেকে 1000 গুণ বড় লোক, তাই আমায় আপনি করে বলবি, বুঝেছিস? যেই ছিল আমার পায়ের নিচে পড়ে থাকতো, আর আজ কিনা সেই তুই আমায় থাপ্পড় মারলি? হ্যাঁ, কারণ তখন শাকিল একটা রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা ছিল, কিন্তু আজ সেই শাকিল সোনায় পরিণত। তুই না আমায় ভালোবাসিস? ভালোবাসা? তোদের মতো ফকিন্নির মুখে ভালোবাসা মানায় না। শাকিলের এমন কথা শুনে নীলা অবাক হয়ে গেল। সেই একই ডায়লগ নীলা শাকিলকে বলতো। শোন মিস নীলা চৌধুরী, যেই টাকা না থাকার কারণে আমার ভালোবাসা তুই অপমান করছিলি, লাথি মেরে রাস্তায় ফেলে দিয়েছিলি, আজ আমি সেই টাকার উপর শুয়ে থাকি। তোর মতো 10টা নীলাকে কেনার যোগ্যতা আমার আছে। নীলা শাকিলের কথা হজম করতে পারছে না, ওর কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে এটা সেই আগের শাকিল। বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে। কেন? আমার নিষ্পাপ ভালোবাসাকে লাথি মারার জন্য, আমায় এই দুনিয়ার নীতি শেখানোর জন্য। কথাগুলো শাকিল এক নিঃশ্বাসে বলে দিল, আর নীলা শাকিলের কথার আগা মাথা কিছু না বুঝে
অবাক হয়ে তাকিয়ে রইল। যেই টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য তোর এত অহংকার, সেই টাকা পয়সা আমি সব কেড়ে নিব। তোদেরকে আমি সেই জায়গায় পাঠাবো যেখান থেকে আমি তোর মতো অহংকারী মেয়েকে ভালোবাসছিলাম। এবার আর চুপ করে থাকলো না নীলা, রাগে গজ গজ করতে করতে বলল, তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমাকেই ধমক দিস? সাহসের কি দেখলি? সবে তো শুরু করলাম, পিকচার আবি বাকি হে মেরা দোস্ত। কি ভেবেছিস অন্যের জামা অন্যের গাড়ি নিয়ে এসে আমায় ধমক দেবে আর আমি ভয় পেয়ে যাব? তুই আমার কিচ্ছু করতে পারবি না। রাস্তায় বসার জন্য তৈরি হয়ে নে মিস নীলা চৌকাট। চুপ এই এই, চুপ, একদম চিল্লাবি না। তোকে আমি দেখে নিব। ড্রাইভার, ইয়েস স্যার। আমার হিয়া বড় একটা ফটো নিয়ে এসে এই ম্যাডামের পাশে রেখে দাও। ওকে স্যার। এইবার থেকে যখনই আমায় দেখতে ইচ্ছে করবে আমার ফটোটা দেখে নিয়েন, তাহলেই হবে। তোকে আমি চলি মিস নীলা, আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। শাকিল দাঁত খেলিয়ে হেসে গাড়িতে উঠে বসলো। নীলা রাগে হাত পা চড়াচড়ি করতে লাগলো। ড্রাইভার গাড়ির গেট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। শাকিল চোখ বন্ধ করলো। বারবার সে আগের কথাগুলো তার চোখের সামনে ভেসে আসছে। সিটের সাথে মাথা লাগিয়ে শুয়ে পড়লো আর আগের দিনগুলোতে চলে গেল। চলেন আমরাও ঘুরে আসি শাকিলের সাথে ঠিক কী কী হয়েছিল। ব্যাক টু 5 months ago। আজ থেকে 5 মাস আগে শাকিল ছিল একজন টোকাই। রাস্তায় রাস্তায় পড়ে থাকতো। পরিবার বলতে কেউ ছিল না। বাবা মা জন্মের পরই মারা যায়। তার ভাই বোন ছিল কিনা কোনো আন্দাজ নেই। জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকেই সে রাস্তায় থাকে। রাস্তায় একপাশে শুয়ে রাত পার করে। কাক পাখির মুখ থেকে খাবার নিয়ে খেত। তবুও তার সুখে শান্তিতে দিন কাটতো। ছোট থাকতে রাতের বেলা ঘুম আসতো না, বাবা মায়ের কথা মনে হতো। ছোট শিশুরা সব ছেড়ে রাতে তার মায়ের কোলে ফিরে যেত। কিন্তু শাকিল সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে রাতে যখন রাস্তার পাশে শুয়ে পড়তো, তখন তার বাবা মায়ের কথা খুব মনে পড়তো। তখন গলা ছেড়ে কান্না করত। একটু বড় হতেই রাত করে যখন তার বাবা মায়ের কথা মনে হতো, তখন কাগজ দিয়ে পুতুল তৈরি করত, একটা ছেলে আর একটা মেয়ে। তাদের 2 হাতে ধরে বাবা মা বলে ডাকতো আর চোখের পানি ঝরাতো। আস্তে আস্তে বড় হতে লাগলো। একসময় সে অন্যান্য ছেলেদের মতো যৌবনে পদার্পণ করলো। কিন্তু তার পোশাক পরিচ্ছদের কোনো পরিবর্তন হলো না। সে আগের মতোই কালো ময়লা আবর্জনা পড়া জামা কাপড়। আর হবে না কেন, রাস্তার পাশে ধুলাবালির মধ্যেই শুয়ে পড়তো। তখনই ময়লা আবর্জনা পড়ে যেত। আর জামা কাপড় কেনার মতো তার মোটেও সামর্থ্য ছিল না। অন্যের ছেঁড়া কাপড় পরে থাকতো। কখন না খেয়ে দিন বার করতো। এই একা ছেলেকে কে কাজ দিবে? লেখাপড়া কিচ্ছু জানে না সে। আরে ব্যস্ত শহরে কারো দিকে কেউ তাকায় না। রাস্তার কাগজপাতি কুড়িয়ে তা বিক্রি করতো দোকানে। আর তাতে যা টাকা হতো তা দিয়ে একটু খাবার খেত। জন্মের পর থেকে পেট পুড়ে খাবার সে আজ পর্যন্ত খায়নি। রাতে খেলে সকালে খেতে পেত না, আবার সকালে খেলে দুপুরে খাওয়া হয় না। কোনোদিন তো সারাদিন না খেয়ে কাটাতে হয়। এভাবে দিন কাটছিল। আস্তে আস্তে সে বড় হলো। এখন মাথা গোজার মতো একটা জায়গা খুঁজে পেয়েছে। রেল লাইনের পাশে একটা পুরনো বাড়ি। তার সাথে আরও কিছু ইতিম ছেলে থাকে, তারাও টোকায়। শাকিল এখন সারাদিন কাঁধে বস্তা নিয়ে শহরে পড়ে থাকা কাগজপাতি করে, আর সেগুলো এনে বিক্রি করে। এখন আর আগের মতো তার কষ্ট নেই। এখন বড় হয়েছে, গায়ে শক্তি পাচ্ছে। এখন তার কাগজ বিক্রি করার টাকা দিয়ে খাবার কেনা হয়, তাতেই তার খুশি। 3 বেলা পেট পুড়ে না পেলেও বেঁচে থাকার মতো পায়, তো তাতেই সে অনেক খুশি। সারাদিন কাগজ প্লাস্টিকে করে বস্তা ভরে এনে মহাজনের কাছে বিক্রি করে। কিছু খাবার নিয়ে আবার চলে যেত রেল লাইনের ধারে। 2 মুঠো খেয়ে শুয়ে পড়তো। না তাদেরকেও জোর করে খাওয়ায়, আর না কেউ মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে দেয়। ঠান্ডার সময় কুয়াশার গুটি গুটি ফোঁটা গায়ে পড়ে, আর ডাস্টবিন থেকে আসা মশা এরাও তাদের শান্তির ঘুম ভাঙতে পারে না। অনেকদিন হলো এক আন্টি তাকে একটা শার্ট দিয়েছিল। রোদে গরমে কাজ করাতে সে শার্টে ময়লা পড়ার পাশাপাশি অনেকখানি ছিঁড়েও গেছে। তাই ভাবলো সে একটা সুন্দর দেখে শার্ট কিনে নেবে। কিন্তু কেনা বললেই তার কেনা নয়, এত টাকা পাবে কই? এদিকে শার্ট না কিনলেও না। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে শাকিল বস্তাটা কাঁধে করে নিয়ে কাগজ কুড়োতে চলে গেল। সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে কাগজ কুড়োলো।
খাবার কিনতে গেলে তার শার্ট কেনা হবে না, তাই সারাদিন কাগজ কুড়িয়ে সেটা বিক্রি করলো। বেশ ভালোই টাকা পেল। শাকিল এবার সেই টাকা থেকে অর্ধেকটা আলাদা করে রেখে দিল, আর বাকি টাকা দিয়ে রাতের জন্য খাবার নিয়ে ঘরে চলে এলো। রেললাইনের পাশে এসে দেখলো একটা ছোট মেয়ে বসে কান্না করতেছে। বয়স হবে 8 থেকে 10। ছোট মেয়ের কান্না দেখে সবারই দয়া হয়, শাকিলেরও তাই হলো। এবার শাকিল এদিক ওদিক তাকিয়ে দেখে পাশে একটা ছেলে হাঁটুর ভিতর মাথা গুজে বসে আছে। বয়সে শাকিলের সমানই হবে। শাকিল এই ছেলেটার কাছে যে বলল। এই, ওই ছোট মেয়েটা কাঁদছে কেন? ছেলেটা চুপ করে থাকলো। শাকিল আবার জিজ্ঞেস করলো, ওর কি বাপ মাও নাই? না, ওটা আমার ছোট বোন। ক্ষুধা লাগছে তাই কাঁদছে। কেন, দুপুরে কি তোরা খাস নাই? ছেলেটা এবারও চুপ। কি হলো বল? কিভাবে খাবো বল? সারাদিন প্লাস্টিক কাগজ কুড়িয়ে যখন মহাজনের কাছে আসি তখন মহাজন অনেক বকা শোনায়। কেন বকা শোনাবে কেন? কালকে খুব অসুখ হয়েছিল, তাই সকাল সকাল বেরোতে পাইনি, সেই জন্য মহাজনের মাল একটু কম হয়েছে। ও, বকা শুনে কয়েক টাকা দেয়, আর সেটা নিয়ে খাবার আনছিলাম, একটা পাউরুটি আর একটা কলা। এইটাই তো আমাদের প্রধান খাবার। কিন্তু এখানে এসেই খাবার রেখে আমার ছোট বোনকে খুঁজে নিয়ে এসে দেখি কুকুরে সব খেয়ে নিয়েছে। কপালে খাবার না থাকলে হয় না, কাঁদিস না, চল আমার কাছে আয়। ছোট্ট মেয়েটা শাকিলের হাতে খাবার দেখে একবার ওর ভাইয়ের দিকে তাকায়, আর একবার খাবারের দিকে। শাকিল বুঝতে পারলো ওর বড় ভাই আসতে না বললে সে আসবে না, তাই শাকিল বলল, এই শোন, আজ থেকে আমি আর তুই বন্ধু। সত্যি বলছিস তো? হ্যাঁ, সত্যি বলছি। নে এবার আয়, তিনজন মিলে আমার খাবারটা ভাগ করে খাই। ছেলে অনেক ভেবেচিন্তে রাজি হয়ে গেল। ছেলেটার নাম ছিল রকি, মেয়েটার নাম রানী। শাকিল পরে রকির কাছে জানতে পারে তার বাবা মা ছিল খুব গরিব। কয়েকদিন আগে ক্যান্সারে মারা গেছে। তখন থেকে ছোট বোনকে মানুষ করতে সে জীবন যুদ্ধে পা বাড়ায়। আস্তে আস্তে শাকিল আর রকি খুব ভালো বন্ধু হয়ে যায়। সকালে পাখি ডাকার আগে ঘুম থেকে উঠে ছোট বোন রানীকে সাথে করে নিয়ে তারা রওনা হয় প্রতিদিনের ডিউটিতে। শাকিল আর রকি কাগজ কুড়োয়, কিন্তু রানীকে কুড়োতে দেয় না। তাদের দুই বন্ধুর স্বপ্ন, রানীকে তারা মানুষের মতো মানুষ করবে, অনেক পড়াশোনা করাবে, সব মানুষের মতো সেও চাকরি করবে। এইটা ছিল শাকিল আর রকির স্বপ্ন। এই জন্য দিনরাত কাগজ কুড়োতো। গলিতে গলিতে দরজার সামনে খবরের কাগজ, পলিথিন কুড়োতো। রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত বাড়াতো, কিন্তু মানিব্যাগে বড় বড় নোটের মাঝে টোকাইটে দেবার মতো টাকা কেউ রাখতো না। কেউ কেউ খালি হাতে ফেরত দিত, আবার কেউ কেউ ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ থাকতেও আজ তারা এতিম, ভিখারি। আসলে এর জন্য মানুষ দায়ী। মানুষদের মাঝে যদি মায়া মমতা থাকতো, তাহলে রেললাইনের পাশে ছেঁড়া বস্তা গায়ে দিয়ে শুয়ে থাকা ছেলেটিকে দেখে তার একটু হলেও মায়া হতো। আর তাদের জন্য কিছু না পারলেও মাথায় হাত বুলিয়ে একটা হাসি তো দিতে পারতো। তাতেই দেখবা তারা পৃথিবীর সব থেকে বেশি খুশি হয়েছে। তারা আপনার টাকা পয়সা জায়গা জমি কিচ্ছু চায় না, চাই শুধু আপনাদের একটু ভালোবাসা আর একটু বেঁচে থাকার আশা। যাই হোক, ওদিকে যাব না, গল্পে আসেন। শাকিল আর রকি সারাদিন কাগজ, প্লাস্টিকের পুতুল এসব কুড়োতো, আর রাতে সেগুলো মহাজনের কাছে দিত। সাথে তারা তা অনুযায়ী কিছু টাকা পেত। তা দিয়ে আগে ছোট বোন রানীকে পেট পুড়ে খাওয়াতো, তারপর যা থাকতো সেগুলো শাকিল আর রকি ভাগ করে খেত। এভাবে তাদের তিনজনের দিন কাটতো। দুই ভাইয়ের আদরের ছোট্ট বোন রানী তাদের সাথে অনেক হাসি খুশি খেলা ঘোরা সব করতো। রানীর মুখে হাসি দেখতে তারা কতই না কি করতো। সব মানুষের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হলো ভালোবাসা। ভালোবাসা অনেককে পথে নামায়, আবার অনেককে পথ থেকে 10তলা বিল্ডিংয়ে ওঠায়। শাকিল ছিল টোকাই, কিন্তু টোকাইদেরও ভালোবাসা হয়। একদিন শাকিল কাগজ পাতে গড়িয়ে অনেকটা হাঁপিয়ে গেছে। রাস্তার পাশে বস্তাটা রেখে বসে পড়ল। হঠাৎ সে দেখলো রাস্তায় একটা মেয়ে জোরে জোরে দৌড়চ্ছে। পরনে আছে ব্লু কালারের ড্রেস, হাত ভরা মেহেদি, হাতে একটা বই ছিল, কাজল, কালো চোখ, মায়াবী চেহারা। বাতাসে তার লম্বা চুলগুলো দোল খাচ্ছে। মেয়েটা হাজার চেষ্টা করছে চুলগুলো লুকোনোর, কিন্তু বাতাসের সাথে কিছুতেই পেরে উঠছে না। এই দৃশ্য শাকিলের মন ছুঁয়ে গেল। মনের মধ্যে ঘন্টা বেজে উঠল। বাতাসের সাথে 72-এর যুদ্ধ দেখে শাকিল হেসে দিল। তার হাসি দেখে পাশে বসে থাকা রকি আর রানী খুব অবাক হলো। কিরে, তুই হাসছিস কেন? এই শাকিল। শাকিল কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আ না, কি করছিস? না কিছু না। ও আমার পাগলের মতো হাসছিলি কেন? ওই মেয়েটার দিকে দেখ। কোন মেয়ে? ততক্ষণে মেয়েটা রিক্সা ধরে চলে গেছে। শাকিল তাকে অবাক হয়ে গেল।
এখনই তো মেয়েকে দেখলো, তাহলে আবার কোথায় গেল? লাও ঠেলা, এখানেই তো ছিল। মেয়ে উড়ে গেছে? হতে শালা ও কি কোনো পাখি যে উড়ে যাবে? হতেও পারে। মজা করা বাদ দে। আচ্ছা আজকে চল, সন্ধ্যা হয়ে গেল। চলো আপু। তারপর শাকিল, রকি আর রনি তিনজন চলে গেল। মহাজনের কাছে এসে বিক্রি করে রেললাইনের পাশে চলে গেল। শাকিলের মনে শুধু একটাই জিনিস ভাসছে, সেটা হলো ওই মেয়েটা। কিছুতেই চোখ থেকে সরাতে পারছে না। রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। শাকিল মাথার নিচে হাত দিয়ে আকাশের চাঁদের দিকে তাকালো। আচমকা সে ছাদে সেই মেয়েটার প্রতিচ্ছবি দেখল। জীবনের প্রথম কাউকে এমন দেখছে। সারা রাত শাকিল ঘুমোতে পারল না, শুধু মেয়েটাকে নিয়ে ভাবল। রাত কেটে সকাল হলো। প্রতিদিনের মতো আজকে অতি সকালে রকি উঠে পড়ল, সাথে রানিও। শাকিল আগে থেকেই জেগেছিল, কিন্তু বাস্তবে ছিল না। হঠাৎ রকির ধাক্কায় শাকিল বাস্তবে ফিরে আসলো। চোখ খুলে তাকিয়ে দেখে রকি তাকে ডাকছে। কি হলো, ডাকছিস কেন? হ্যাঁ, তোর আবার কি হলো? অন্যদিন আমার একটু উঠতে দেরি হলে তো আমায় মেরে মেরে তুলতি, আর আজ নিজেই জিজ্ঞেস করছিস? ও সকাল হয়ে গেছে? হ্যাঁ না, কেবল রাত হচ্ছে। আচ্ছা চল। তারপর শাকিল উঠে ট্যাপের পানিতে হাত মুখ ধুয়ে বস্তাটা কাঁধে নিয়ে তিনজন রওনা হয়ে গেল। কাগজ, প্লাস্টিকের ভাঙা পুতুল এসব কুড়োচ্ছে। শাকিলও কুড়াচ্ছে, কিন্তু আগের মতো না। কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। বন্ধু, তোর কি হয়েছে সত্যি বল তো। আরে কিছু না, ছাড় তো। বল। আসলে কালকের ওই মেয়েটাকে দেখার পর থেকে আমি যেন কেমন অন্যরকম হয়ে যাচ্ছি। যেখানে যাই সেখানেই তাতে দেখি। ও এই ব্যাপার। জানিস, আজ পর্যন্ত কোনোদিন এমন হয়নি। মনে হয় তুই প্রেমে পড়েছিস। কি যে বলিস, রাস্তায় কাগজপাতি কুড়ানো ছেলের সাথে কে প্রেম করবে বল? নিজেই করছে, আবার আমায় জ্ঞান দিচ্ছে, কাজ কর। শাকিল মুচকে এসে আবার কাজে মন দিল, আর মেয়েটাকে ভোলার হাজার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই পারছে না। সারাদিন কাগজ কুড়ালো, আর ঠিক কালকের সময় হতেই শাকিল দিল দৌড়। শাকিলের দৌড় দেখে সাথে সাথে রানি আর রকিও পিছু করতে লাগলো। শাকিল দৌড়ে এসে ঠিক কালকের জায়গায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকলো, আর কিছুক্ষণের মধ্যে শাকিলের মুখে হাসি ফুটে উঠল। শাকিল ভেবেছিল হয়তো আজ আর মেয়েটাকে দেখতে পাবে না, কিন্তু একটু পরেই রিকশায় চড়ে মেয়েটাকে আসতে দেখলো। ফলে শাকিলের মুখে হাজারো সুখের হাসি দেখা দিল। শাকিল রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর ওর পাশে রকি আর রাজু এসে দাঁড়ালো। মেয়েটা চলে যাওয়া অবধি শাকিল তাকিয়ে থাকলো। যখন মেয়েটাকে আর দেখা গেল না, তখন শাকিল চোখ ফেরালো। মন ভরলো। ধ্যাত। এ কথা বলেই আবার দিল দৌড়। কে রে ভাইয়া? শাকিল ভাই এমন করে দৌড়াচ্ছে কেন? আরে তোর ভাই প্রেমে পড়ছে। প্রেম কি? তুই বুঝবি না, চল আমরা আমাদের কাজ করি। শাকিলের মন আজ ঠিক নেই, বোঝা হয়ে গেছে। চলো। তারপর রকি রানীকে নিয়ে কাগজ কুড়াতে থাকে, আর এদিকে শাকিল পাগলের মতো বস্তা নিয়ে ফাঁকা মাঠে নাচতে লাগে। সারাদিন শেষে রকি মহাজনের কাছে তার কুড়ানো সব দিয়ে দেয়, আর মহাজনের কাছে জানতে পারে শাকিল এখনও নাকি আসেনি। এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু এখনও শাকিল আসলো না। রকির একটু চিন্তা হলো, আর তাকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। অনেক খোঁজাখুঁজি করার পর দেখলো শাকিল একটা খালি জমির উপর বস্তাটা মাথার নিচে দিয়ে শুয়ে আছে। রকির দৃশ্য দেখে অবাক হয়ে গেল, আর রানী হাসতে লাগলো। হাসিস কেন? শাকিল ভাইয়া এমনি শুয়ে আছে কেন? তোর ভাই পাগল হয়ে গেছে, পাগল। এই শাকিল, শাকিল কি? এখানে থাকবি নাকি যাবি? আমি এখানেই থাকবো সারা জীবন। পাগলা কুত্তায় কামড় দিছে তোরে? না রে, আমারে প্রেমের পাগলাই ধরছে। ফাউল না বকে চল, মহাজন বসে আছে। না, যাব না। রকি শাকিলের হাত ধরে টেনে তুললো, তারপর তাকে নিয়ে মহাজনের কাছে চলে আসলো। শাকিলের বস্তা থেকে কুড়ানো জিনিসপাতি মহাজনকে দিতেই মহাজন রেগে বাগুন হয়ে গেল। আজকে শাকিলের মাল কম হওয়াতে তাকে বকতে একটুও ছাড়লো না, কিন্তু তাতে শাকিলের কিচ্ছু আসে যায় না। সে তো একজনকে নিয়ে পাগল, বকা শোনার মতো সময় তার নাই। রকি শাকিলের হয়ে মহাজনের বকা শুনল, সাথে মহাজনের কাছে মাপ চাইলো। তারপর শাকিলকে নিয়ে রকি রেল লাইনের পাশে তাদের চির আস্তানায় চলে আসলো। রকি যেটুকু কাগজ দিয়েছে তা অনুযায়ী টাকা পেয়েছে, আর সেটা দিয়ে সবার জন্য খাবার আনছে। শাকিল একটু খেয়ে উঠে পড়ল, বাকি খাবার রানী আর রকি মিলে খেল। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। শাকিল দিন দিন মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ল, কিন্তু আজ পর্যন্ত শাকিল মেয়েটার সামনে যেতে পারল না। দূর থেকেই তাকে দেখে,
প্রতিদিন ঠিক একই সময় একই জায়গায় এসে হাজির হয় শাকিল। একদিনও কম বেশি হয় না। মেয়েটার নাম ছিল নীলা, চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে। প্রতিদিন শাকিলকে একই জায়গায় দেখে নীলার মনে একটু সন্দেহ জমা হলো। সন্দেহকে জানতে আজ নীলা গাড়িতে না উঠে রাস্তার একপাশে লুকিয়ে দাঁড়িয়ে পড়ল। এদিকে ঠিক সময় ঠিক এন্ট্রি হলো শাকিলের। নীলা এই ঘটনা দেখে একটু অবাক হলো। প্রতিদিন এই ছেলেটা এখানে কার জন্য আসে এটা জানার খুব ইচ্ছে হলো নীলার, আর তাই নীলা শাকিলের সাথে কথা বলার জন্য ঠিক করলো। এদিকে শাকিল এখানে এসে নীলাকে আজ দেখতে পেল না, ফলে শাকিলের মুখটা শুকিয়ে গেল। এদিক ওদিক খুঁজতে লাগলো শাকিল, কিন্তু কোথাও দেখতে পেল না। ভাবলো আজ হয়তো আসতে দেরি হয়ে গেছে। এটা ভেবে মন খারাপ করে রাস্তার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ নীলাকে আসতে দেখে শাকিলের মুখে সেই হারানো হাসিটা দেখা দিল। নীলাকে দেখে শাকিল হাত থেকে বস্তাটা দূরে ফেলে দিল আর শার্ট প্যান্ট হাত দিয়ে পরিষ্কার করতে লাগলো। নিজের ক্রাশ যখন সামনে আসে নিজের ভাবটা এমনিতেই বেড়ে যায়, আর শাকিলেরও তাই হলো। নীলা সোজা এসে শাকিলের একটু দূরে দাঁড়ালো, আর শাকিল লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকি হাসতে লাগলো। কে আপনি? আর এখানে প্রতিদিন কেন আসেন? নীলার কথা শুনে শাকিলের মুখের কথা হারিয়ে গেল। ভয়ে শরীর ঘামতে লাগলো। নীলাকে কিছু বুঝতে দিবে না বলে বলল, আমি মানুষ, হি হি হি। আমি কি বাদর বলছি? না, আসলে আমার নাম শাকিল। ও ভালো, তাই এখানে প্রতিদিন কেন আসেন? আসলে এখানে একটা জিনিস দেখতে আসি। কি সেটা? না না, মানে এখানকার জায়গাটা আমার খুব ভালো লাগে। আমি শুনেছি মানুষের মধ্যে কারো ফাঁকা জায়গা ভালো লাগে, কারো মাঠ ভালো লাগে, আর কারো অফিস, কারো আড্ডাখানা, আর আপনার এই রাস্তা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো কত গাড়ি যাচ্ছে। কি করেন আপনি? কাজ করি। তাহলে যান, কাজ করেন। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট কেন করছেন? ঠিক বলছো। আচ্ছা আমি যাই। যান। আগে আপনি যান, হি হি হি। আপনি কথায় কথায় এত হাসেন কেন? না মানে, সো ফানি। নীলার এমন হাসি দেখে শাকিল তো ফিদা, হা করে তাকিয়ে রইল। নীলা একটা রিকশায় চড়ে চলে গেল, আর শাকিল মনের আনন্দে বস্তা তুলে নিয়ে দৌড় দিল। তার মনের মানুষের সাথে আজ কথা বলছে, এত কাছে থেকে তাকে দেখছে, এটাই শাকিলের কাছে অনেক কিছু। এই খুশিটা আজ সারাদিন ভালোই কাজ করলো। হাসি মুখে কাগজপাতি করলো, আর একটাই চিন্তা মাথায় ধরল, সো ফানি এর অর্থ কি, এর বাংলা কি? শাকিল ভাবলো নীলা হয়তো ওকে ভালোবাসার কথা বলছে, এই জন্য আরও যাকে দেখে তাকেই জিজ্ঞেস করে ওটার বাংলা কি। কিন্তু ওদের মধ্যে কেউ বলতে পারে না, কারণ ওদের মধ্যে কেউ পড়াশোনা করেনি। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। রকি কি? হেব্বি সুন্দর। কি? আর এই মেয়েটা কি সুন্দর, বড় বড় চোখ, মায়াবী চেহারা। রাতেও কি তোর ভূত নামে না? আমায় ভূতে ধরেনি, আমায় ভালোবাসে ধরছে। কদিন জানি পাবনার টিকিট কাটতে হয়। ধুরু কী সব বলিস তুই? জানিস আজ আমি ওর সামনাসামনি কথা বলছি, একদম কাছাকাছি। এই নিয়ে একই কথা 7 বার বলা হলো। ও এবার তো ঘুমা। হাসলে না, ওর গালে টোল পড়ে, আর ওটাতেই আমি শেষ। রাস্তায় তাড়ি দেয়, দেখিস না? ওদের গালেও টোল পড়ে। যা ওদের কাছে গিয়ে মর, হারামি। শালা দিব এক লাথি, এদের কাছে কেন যাব? প্রেম করবি? একথা শুনে শাকিল রকিকে একটা লাথি মারল। থাম, জানিস ওর। থাম, আর শুনবো না, কান পচে গেল। যা সর, তোকে বলবো না। হুম। জানিস আমায় ইংরেজি দিয়ে কিছু একটা বলল। তুই তো জানিস আমি ইংরেজি পারি না। আমার মনে হয় কি জানিস, ওই তো ইংরেজি দিয়ে কি যেন একটা বলে আর গোলাপ দেয়, ওটাই মনে হয় আমায় বলছে। ভালো, এবার মুখে লাগাম দে। শর্ত শালা। রকি সারাদিন অনেক ক্লান্ত হয় শাকিলের কথা বিরক্ত মনে করলো, আর শাকিল নীলার কথা বলতেই থাকে। নীলার কথা বলতে নাকি তার ভালো লাগে। রকি বিরক্ত হলো, ফলে শাকিল আর কথা না বলে নিজের মনের সাথে কথা বলতে লাগলো। নিজের মনের মধ্যে নীলাকে নিয়ে হাজারো গল্প লেখা শুরু করলো। তাকে নিয়ে 1000 বছর বাঁচার স্বপ্ন দেখতে লাগলেন শাকিল। নীলাকে নিয়ে অনেক ভেবে ভেবে ঘুমিয়ে গেল। চোখটা বন্ধ করতেই নীলাকে স্বপ্নে দেখল। নীলার সাথে স্বপ্নে হারিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে তাদের কাজে তারা চলে গেল। শাকিল মন দিয়ে কাজ করলো। কাজের মধ্যেও নীলাকে খুঁজে পেল। জীবনের প্রথম প্রেম বলে একটু বেশি ইমোশনাল হচ্ছে। এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। শাকিল এখনও সেখানে যায়, কিন্তু আজকে আর সেই আগের জায়গাতে যায়নি। আজকে সে একটু দূরে আড়ালে দাঁড়িয়ে আছে। শাকিল দেখতে চাচ্ছে নীলা ওকে খুঁজে কিনা। টাইম অনুসারে নীলাও চলে এলো কলেজের উদ্দেশ্যে, কিন্তু প্রতিদিন যে ছেলেটা ওকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো সে আজ নাই। এটা দেখে নীলা আশেপাশে তাকাতে লাগলো। নীলা ভাবলো আজ সেই পাগল ছেলেটা কোথায় গেল, প্রতিদিন তো এখানেই দাঁড়িয়ে থাকতো। এটা ভেবে নীলা আশেপাশে তাকাচ্ছে আর সামনে এগুচ্ছে। এদিকে শাকিল এটা দেখে তো মহা খুশি। নীলা ওকে খুঁজতেছে,
তার মানে নীলার মনে ওর জায়গা হয়ে গেছে। নীলা শাকিলকে দেখতে না পেয়ে শুধু আশপাশে তাকায় আর এটাকে বোকা শাকিল ভালোবাসা ভেবে নেয়। শাকিল এবার খুশি হয়ে বাইরে বের হলো। নীলার সামনে তাকিয়ে দেখে পাগলটা ওখানে। শাকিলকে দেখে নীলার মাথায় বুদ্ধি আসলো। নীলা সোজা শাকিলের কাছে আসলো। শাকিল নীলাকে দেখে তো একদম কাঁপতে শুরু করেছে। আরে তুমি এখানে? তুমি আমায় খুঁজছিলে? হ্যাঁ, খুঁজছিলাম তো। প্রতিদিন যেই ছেলেটা থাকতো সে আজকে নাই, এটা তো চিন্তার বিষয়। ও চলো হাঁটতে হাঁটতে কথা বলি। হুম। শাকিল আজকে বস্তা নিয়ে আসেনি, তাই নীলার সাথে চলে গেল। দুজন রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে আর গল্প করছে। শাকিলের একটু ভয় করছে, আবার ভালো লাগছে। আচ্ছা, তুমি আমায় ওভাবে প্রতিদিন দেখো কেন? ভালো লাগে তাই। তাই নাকি? হুম। গল্প করতে করতে তারা দুজন নীলার কলেজের সামনে চলে এলো। আচ্ছা এবার তুমি যাও, আমি কলেজে যাই। আচ্ছা। এই শোনো, কি? সন্ধ্যায় ওখানে থেকো। আচ্ছা। নীলাকে বিদায় দিয়ে শাকিল মনের আনন্দে চলে গেল আর নীলা কলেজে চলে আসলো। নীলা কলেজে আসতেই তার বান্ধবীরা তাকে ঘিরে ধরলো। কি রে নীলা, ছেলেটা কে রে? তোর নিউ বিএফ নাকি? বিএফটিএফ কিচ্ছু না, ছেলেটা খুব বোকা। প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। বোকা হলেই তো মুরগি বানাতে পারবি। ঠিক বলছিস, ওর বোকামির সুযোগ নিতে হবে। আচ্ছা এখন ক্লাসে চল, পরে দেখা যাবে। চল। নীলা তার বান্ধবীর সাথে ক্লাসে চলে গেল। এদিকে শাকিল মনের আনন্দে নাচতে নাচতে চলে এলো রেললাইনের পাশে তাদের বাড়িতে। নীলার সাথে কথা বলাতে শাকিলের মন খুব ভালো, তাই বস্তাটা নিয়ে গান বলতে বলতে ব্যবসায় বের হলো। আজকে এক নতুন ঠিকানার দিকে চলল শাকিল। সকাল উঠে রানী আর রকি চলে গেছে। শাকিল জানে তারা কোথায় আছে, তাই তাদের চিন্তা না করে সে নতুন পথে পা বাড়ালো। নতুন রাস্তা শাকিলের একটু অচেনা অচেনা মনে হলো, কিন্তু তার সেই দিকে মন নেই। সে নীলাকে ভাবতে বিজি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলো অনেক কাগজপাতি, প্লাস্টিকের ভাঙা পুতুল ইত্যাদি জিনিসপত্র পড়ে আছে। শাকিল এটা দেখে আশপাশে তাকালো, কিন্তু কাউকে পেল না। মানে তাদের দলের কেউ আছে নাকি? শাকিলের কাঁধ থেকে বস্তাটা নামিয়ে ভরে নিল। সেগুলো তুলে নিয়ে সামনে এগুতেই লাগলো। রানী আর রকি চিন্তা করলো না, তারা তো পাশেই আছে। এগোতে ভেবে সে চলে গেল দূরে। সারাদিন শেষে সন্ধ্যায় শাকিল বাড়ির দিকে আসলো। মহাজনের কাছে আসতেই রকি আর রানীকে দেখলো। রানীকে দেখে শাকিল কোলে তুলে নিল। আদরের ছোট বোন, সারাদিন দেখে নাই। আজকে শাকিল অনেক কাগজপাতি জমা করছে, তার অর্ধেক রকি আনছে। কিরে, তুই আজ এতগুলো? আমি এইদিকে গেছিলাম। ও, মহাজনের কাছে বিক্রি করে টাকা নিল। তখন নীলার কথা মনে হলো। রানী রকিকে নিয়ে ভাঙা বাড়িতে আসলো। কয়েকদিন আগে শাকিল একটা শার্ট কিনেছিল, সাথে রাজু রকিকেও দিছে। হাত মুখ ধুয়ে নতুন শার্ট পরলো শাকিল। রকি জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস, তো বলল কোথায় যাচ্ছিস? নীলার সাথে দেখা করতে। খাবারটা খেয়ে নে। না, তোরা দুজনে খেয়ে নে। কিন্তু আমি বাইরে খেয়ে নিব। আচ্ছা। একথা বলে শাকিল বের হলো নীলার সাথে দেখা করার উদ্দেশ্যে। আর নীলা সহ তার দুই বান্ধবী রাস্তার পাশে দাঁড়িয়ে শাকিলের জন্য অপেক্ষা করতে লাগলো। কি রে, তোর নিউ বিএফ এখনো তো এলো না? আরে আসবে আসবে, একটু দাঁড়া। ওই তো এসে গেছে। শাকিল এসে দেখলো নীলার সাথে তার দুজন বান্ধবীও আসছে। আমি আসছি। এতক্ষণ কি করলা? আমি কাজে ছিলাম। ও, তাহলে চলো। কোথায়? কোথায় আবার? ঘুরতে। শাকিল আনন্দের সাথে হ্যাঁ বলল। শাকিল তো আর জানে না যে ওকে ওরা মুরগি করতেছে। নীলা সহ তার দুই বান্ধবী আর শাকিল মিলে ঘোরাঘুরি করতে লাগলো। একটু পর নীলা বলল, অনেক হইছে, এবার চলো কিছু খাওয়া যাক। আচ্ছা। এবারও শাকিল টের পেল না। তাদের সাথে একটা বড় রেস্টুরেন্টে হাজির হলো। নীলা তার ইচ্ছে মতো কয়েক রকমের খাবারও অর্ডার দিল। শাকিল না খেয়ে থাকায় পেট পুড়ে খেলো। এবার আসলো বিলের লম্বা লিস্ট। নীলা লিস্টটা শাকিলের দিকে এগিয়ে দিল। শাকিল তো অবাক, ও তো পড়াশোনা জানে না, এটা কেন দিল এটাও বুঝলো না। কি করবে কিছু বুঝে উঠতে পারলো না। এখানে জিজ্ঞেস করলে নীলার সামনে ওর নাক কাটা যাবে, তাই লিস্ট নিয়ে দোকানের মালিকের কাছে গেল। সব মিলিয়ে কত বিল? স্যার লিস্ট দেওয়া আছে। শাকিল এবার বুদ্ধি করে বলল। আপনি দেখেন তাড়াতাড়ি। ওই লোকটা খাতা বের করে বিলটা বলে দিল। শাকিল পকেটে হাত দিয়ে দেখে একদম কারেক্ট টাকা আছে। যত বিল ঠিক ততটাই টাকা আছে শাকিলের পকেটে। আজ তার বিজনেস একটু ভালো হয়েছে, তাই টাকাটাও বেশি পাইছে, যার ফলে সম্মানটা বাঁচলো শাকিলের। শাকিল বিলটা দিয়ে দিল আর বিলের লিস্টটা পকেটে তুলে নিল। তারপর নীলা আর তার বান্ধবীরা শাকিলকে বিদায় দিয়ে চলে গেল। শাকিলের দাঁড়িয়ে না থেকে সেও রওনা দিল। এদিকে নীলার বান্ধবী বৃষ্টি নীলাকে বলল, কি রে, আজ এত কম করলি কেন?
প্রথম দিন বেশি করলে ভয়ে পালাবে, ঠিক বলেছিস। পরদিন একটু বেশি, তারপর আর একটু বেশি। বোকা কাকে বলে? নীলা আর ওর বান্ধবীরা শাকিলকে বোকা বানাতে পেরে অনেক খুশি, কিন্তু শাকিল নীলাকে সত্যি সত্যি ভালোবাসে। অথচ নীলা এটাকে খেলা মনে করে শাকিলকে নিয়ে খেলা করে যাচ্ছে। শাকিল সোজা তাদের সেই ভাঙা বাড়িতে চলে এলো। এসে দেখে রানী রকি ঘুমিয়ে গেছে। ঘরের একপাশে দেখলো খাবারের প্যাকেট পড়ে আছে, সেটা খুলে দেখলো শাকিলের জন্য খাবার রেখে দিয়েছে। শাকিল ওটা না খেয়ে রানীর মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে গেল। সকালে রকি উঠে দেখে রানীর মাথায় হাত রেখে শাকিল ঘুমিয়ে আছে। অনেক বেলা হয়েছে, তাই রকি শাকিলকে ডাকলো। প্রতিদিনের মতো আজকেও তারা তাদের কাজে বের হয়ে পড়লো। এখন রকি আর রানীকে সাথে করে নিয়ে যায় শাকিল। সারাদিন শেষে মহাজনের কাছে সেগুলো বিক্রি করে, আর তাতে যা টাকা হয় তা নিয়ে নীলার সাথে ঘুরতে যায়। আর এদিকে নীলা শাকিলকে দিনের পর দিন বোকা বানিয়ে যাচ্ছে। বড়লোকের একমাত্র মেয়ে, ভাবতো দেখানোরই কথা। 10-12টা ছেলে তার পেছনে প্রতিদিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা যেমন সুন্দর ঠিক তেমন অহংকারী। টাকার অহংকারে সে মানুষকে মানুষ মনে করে না, সবাইকে তার নিজ হাতের খেলনা মনে করে। অন্যান্য ছেলেরা তার রূপে পাগল ছিল, যার ফলে তারা তেমন কষ্ট পায় না। কিন্তু শাকিল তো ছিল এক অবলা ছেলে। প্রেম ভালোবাসা সে কিচ্ছু জানতো না। নীলাকে প্রথম দেখাতেই তার ভালো লাগে আর তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেই জন্য তার সব কথাকে মেনে নেয়। নিজে নাকি নীলাকে ঘুরতে নিয়ে যাবার জন্য টাকা জমিয়ে রাখে, আর প্রতিদিন সন্ধ্যায় তারা ঘুরতে যায়। শাকিল ভাবতো নীলাও তাকে ভালোবাসে, যেমন ও নীলার জন্য পাগল, ঠিক তেমন হয়তো নীলাও ওর জন্য পাগল। এটাই হলো শাকিলের মনের ধারণা। কয়েকদিন পর সকালে শাকিল উঠে রকিকে ডেকে তুলল। রানী তখনও ঘুমোচ্ছিল। শাকিল আর রকি হাত মুখ ধুচ্ছিল, এমন সময় রকি বলল, শাকিল, হ্যাঁ বল। আমি যদি মরে যাই তাহলে কি তুই রানীকে দেখে রাখবি? রকির এমন কথা শুনে শাকিল অনেক অবাক হয়, সাথে ভয়ও পায়। কি বলছিস এসব? বল না। তোর কি হয়েছে বলতো? আজ হঠাৎ এমন প্রশ্ন? এমনি বললাম, তুই বল কি করবি? যেদিন তোদের দেখছি সেদিন আমি ভেবে নিয়েছি রানী আমার ছোট্ট বোন, তাকে কখনো কষ্ট পেতে দিব না। ভালো। এসব ফাউল কথা বাদ দে আর চল। হুম। সকাল থেকে শাকিল একটা বিষয় খেয়াল করলো, যে রকির মনটা কেন যেন খুব খারাপ। শাকিল রকিকে জিজ্ঞেস করলেই বলছে এমনই। শাকিল, রানীকে আজ তুই নিয়ে যা। আর তুই? আমি আজ এদিকে যাব। না, আমার ভয় করছে, তুই আমাদের সাথে চল। আরে পাগলা, কিচ্ছু হবে না। আজ মনটা আমার ভালো নেই, তাই একা একা যেতে যাচ্ছি। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি চলে আসবি। আচ্ছা। একথা বলে রকি উল্টা পথে রওনা হলো, আর শাকিল রানীকে নিয়ে অন্য পথে। আজকেও শাকিলের ভালোই বিজনেস হয়েছে। সন্ধ্যা হতেই রানীকে সাথে নিয়ে মহাজনের কাছে চলে এলো। এখানে সে জানতে পারলো রকি এখনো আসেনি। শাকিলের মনটা কেমন যেন করে উঠলো, তাই বাসায় না যে দোকানের পাশেই রানীকে নিয়ে বসে পড়লো। এদিকে সন্ধ্যা বেয়ে রাত নামলো, তবুও রকির আসার কোনো নামগন্ধ নেই। শাকিলের এবার খুব চিন্তা হলো, রকি এতক্ষণ কি করছে? প্রতিদিন তো শাকিলের আগেই রকি চলে আসে, কিন্তু আজ হঠাৎ কি এমন হলো যে এখনো আসে না? এদিকে নীলা শাকিলের জন্য অপেক্ষা করছে। শাকিল বুঝতে পারছে তার জন্য নীলা অপেক্ষা করছে, কিন্তু সেও তো যেতে পারছে না, কারণ রকি এখনো আসে নাই। শাকিল উপায় না পেয়ে রানীকে মহাজনের দোকানে বসিয়ে রেখে ওদের ঘরে যে শার্ট পাল্টে চলে গেল নীলার কাছে। রানী তার ভাইয়ের চিন্তায় অস্থির, আর এখন শাকিলও তাকে রেখে গেল। হয়তো রকিকে খুঁজতে গেছে, এটা ভেবে রানী চুপটি করে বসে রইল। শাকিল আজকেও নীলার সাথে ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলো। আজকে আর শাকিল অপেক্ষা করতে পারলো না, সোজা নীলাকে প্রপোজ করে বসলো। সে তো আর অন্য 10টা ছেলের মতো না, তাই সোজা বলল, নীলা, হ্যাঁ বলো। আমি তোমায় ভালোবাসি। তাই? সত্যি বলছি। আমার প্রতিদিনের খরচ জানো? না। দিনে খরচ আমার 5,000 টাকা। কিন্তু আমি তো গরিব। পাততে হবে। ওকে আজ উঠি, সি ইউ। বাকি কথা না বলে নীলা উঠে চলে গেল। শাকিলের মনের মধ্যে তোলপাড় শুরু হলো। নীলা তার বান্ধবীর সাথে বেরিয়ে চলে আসলো। কি রে নীলা, ওর প্রপোজাল কি অ্যাকসেপ্ট করবি? করলে মন্দ হয় না, তবে আগে দেখিস সে কেমন পরিবারের ছেলে, কত টাকার মালিক, কটা বাড়ির মালিক। সে তো বলল তারা নাকি গরিব। তোরা কি করতে আসিস? খোঁজ নে, তার বিষয়ে সব কিছুর খোঁজ নে। আচ্ছা। গরিব হলে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিব। যা বলেছিস। চল। নীলা সহ তার বান্ধবীরা চলে গেল। এদিকে রেস্টুরেন্টে বসে শাকিল নীলার কথা ভাবছে। রেস্টুরেন্টে টিভি চলছিল, হঠাৎ শাকিলের কানে আসলো বোমা ব্লাস্টে কয়েকজনের মৃত্যু। কথাটা শুনে শাকিল টিভির দিকে তাকালো, আর তখনই শাকিলের চোখ আটকে গেল।
বোমা ব্লাস্টে যারা মরছে তাদের মধ্যে রকিও আছে। এটা দেখে শাকিলের হাত পা অবশ হয়ে গেল। মুখ দিয়ে কথা বের করছে না। উঠে দাঁড়াবে তারও শক্তি হারিয়ে ফেললো। জায়গাটা তার চেনা মনে হলো, তাই সেখানে আর বসে না থেকে দিল দৌড়। এক দৌড়ে চলে এলো, এসে দেখে রকি সুন্দর হয়ে শুয়ে আছে। শাকিল রকির পাশে হাঁটু এড়ে বসে পড়ল। চোখ দিয়ে তার অঝরে পানি পড়তে লাগলো। পুলিশ জানালো কাগজের ভিতরে নাকি বোমা ছিল। যখনই ওটা রকি হাত দিয়েছে সাথে সাথে ব্লাস্ট। আশপাশে যত মানুষ ছিল তারাও মারা গেছে, কেউ আহত হয়েছে। শাকিলা নিজেকে আটকাতে পারল না, হাউ মাউ করে কেঁদে দিল। এদিকে রানী মহাজনের দোকানে বসে টিভি দেখছিল। হঠাৎ এমন খবর দেখে সেও কাঁদতে লাগলো। মহাজন রানীকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। শাকিল রকিকে জড়িয়ে কাঁদতে লাগলো। চারদিকে হাজার মানুষ এসে ভিড় করছে। পুলিশ এবার লাশগুলো নিয়ে যাবে। শাকিল একটা লোক সরিয়ে নিল। পুলিশ সবকটা লাশ নিয়ে চলে গেল। শাকিল ওখানে বসে অনেকক্ষণ কান্নাকাটি করার পর রানীর কথা মনে হলো, তাই আর বসে না থেকে চলে এলো মহাজনের দোকানে। মহাজনের দোকানের কাছে আসতেই কান্নার আওয়াজ পেল। আওয়াজটা চিনতে অসুবিধা হলো না। মহাজনকে জিজ্ঞেস করতে সে শাকিলকে সব বলল। শাকিল রানীর কাছে এসে ওকে নিয়ে তাদের চির রেল লাইনের পাশে ঘরে চলে এলো। রানীর কান্না থামানোর হাজার চেষ্টা করলো শাকিল, কিন্তু সবগুলোতে ব্যর্থ হলো। কিছুক্ষণ পর তাদের ঘরের বাইরে পুলিশের গাড়ি আসলো। শাকিল বাইরে আসতে একটা পুলিশ এসে শাকিলের হাতে একটা ব্যাগ দিল। ব্যাগে রকির জামা কাপড় ছিল। ব্যাগ দিয়ে পুলিশ চলে গেল। শাকিল ভেতরে এসে ব্যাগ থেকে সব বের করলো। রকির শার্টের পকেটে কয়েকশো টাকা ছিল। শাকিল ওগুলো ওভাবেই রেখে দিল। রানী কান্না করতে করতে ঘুমিয়ে গেল, সাথে শাকিলও। সকালে উঠতেই রাকিবের কথা মনে হলো শাকিলের। অজান্তেই তার চোখ বেয়ে পানি গড়ে পড়ল। কোনো কিছুতেই শাকিলের মন বসছে না, তাই আজকে আর কোথাও যেতেও মন চাইলো না। আর রানীকে ওভাবে নিয়ে যাওয়া ঠিক হবে না। আগে রানী ঠিক হোক, তারপর বের হব। কিন্তু বের না হলে খাবো কি, এসব ভাবছিল শাকিল। তখনই তার মনে হলো রকির পকেটে টাকা ছিল। শাকিল ওখান থেকে টাকা নিয়ে সকালকার খাবার আনলো। খাবার এনে রানীকে ডেকে তুলে শাকিল নিজ হাতে খাইয়ে দিল। আর রানীও তার ভাই শাকিলকে নিজ হাতে খাওয়ালো। তারপর ঘরে বসে থেকে দিনটা কাটলো ওদের। আর এদিকে নীলার আর তার বান্ধবীরা মিলে শাকিলের ব্যাপারে খোঁজ নিতে লাগলো। দৃষ্টি অনেক চেষ্টা করে সবকিছু জেনে গেল, সাথে সাথে ছুটে গেল নীলার কাছে। কি রে, কি হইছে? তুই জানিস ওই ছেলেটা কে? কে? ও একটা টোকাই, রাস্তায় রাস্তায় কাগজ কুড়িয়ে বেড়ায়। কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। ও একজন টোকাই। গতকাল বোমা ব্লাস্টে যারা মারা গেছে তাদের মধ্যে তার ভাইও ছিল টোকাই। তাই তো বলি, এখানকার ছেলেরা এত বোকা নয়। প্রথম দিন আমার সন্দেহ হচ্ছিল, পুরনো শার্ট, ছেঁড়া প্যান্ট, আর কাছে গেলে তো ওয়াক উল্টি আসে। হয়েছে, থাম, ওকে আর একটু নাচিয়ে নেই। কি রে? দেখতে থাক। একথা বলে নীলা আর বৃষ্টি জোরে জোরে হাসতে লাগলো। রকেট চলে যাওয়াতে শাকিল আর রানী খুব ভেঙে পড়েছে। খুব ভালোবাসতো, সেভাবে চলে যাবে এটা ভাবতেও পারিনি। খাওয়া দাওয়া তেমন করে না, চুপচাপ ঘরে বসে থাকে। আর ছোট্ট রানী তো কেঁদেই যাচ্ছে। এভাবে ঘরে বসে থাকতেই 2 দিন কেটে গেল। শাকিল ভাবলো এভাবে বসে থাকলে না খেয়ে মরতে হবে। নিজের কথা বাদ দিল, কিন্তু রানী তো ছোট, সে আর কতক্ষণ না খেয়ে থাকবে। এসব ভেবে সে পুরনো দিনের মতো কাঁধে বস্তাটা নিয়ে বের হলো। ঠিক তখনই রানী এসে শাকিলের হাত ধরে নিল। কি রে, কি হলো? না, তুমি ওটা নিয়ে যেও না। কেন? ভাইয়া মরে গেছে, তুমিও মরে যাবা, যেও না। শাকিল বুঝতে পারলো রানীর মধ্যে ভয় কাজ করছে। কাগজ কোড়াতে যে রকি মারা গেছে, আমিও কোড়াতে যে যদি মারা যাই, এই ভয়ে আমায় যেতে মানা করছে। আমরা টোকাইদের দ্বারা কাগজ করানো ছাড়া কিচ্ছু হয় না। না না, তুমি যাবে না। শাকিল অনেক জেদ করলো, কিন্তু রানীর সামনে তার কোনো কাজ দিল না। রানীর চোখ দিয়ে পানি বের হলো। এটা দেখে শাকিলের কলিজা কেঁপে উঠল। রানীকে বুকের সাথে জড়িয়ে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, আচ্ছা আচ্ছা, তুই যখন চাস না তাহলে আমি আর যাব না। এ কথা শুনে রানীও তার ভাই শাকিলকে জড়িয়ে ধরলো। শাকিল ভাবতে লাগলো কি করে রানীর মুখে দুমুঠো ভাত দিবে। কাগজ কুড়ানো ছাড়া সে কিচ্ছু জানে না। আচ্ছা ভাই, তুই ঘরে শুয়ে থাক, আমি দেখি কিছু কাজ পাই কিনা। রানী কিছুক্ষণ তাকিয়ে থেকে শাকিলকে যেতে বলল। শাকিল বাইরে চলে আসলো। কি কাজ করবে সে? কে কাজ দিবে তাকে? এসব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এমন সময় নীলার কথা মনে হলো। অনেকদিন হলো নীলার সাথে দেখা করেনি। মনটা কেমন যেন করছে। ওর সাথে দেখা করার জন্য মনটা ছটফট করছে তার। শাকিল কলেজে এসে দেখে নীলা অন্য একটা ছেলের সাথে হাত ধরে বসে বসে গল্প করছে। মাঝে মাঝে তারা নানান রকমের খারাপ আচরণও করছে। এটা দেখে মানতে পারলেন না শাকিল।
প্রিয় মানুষটা যখন অন্য কারো হাত ধরে থাকে তখন দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। শাকিল দৌড়ে নীলার সামনে গেল। নীলা শাকিলকে দেখে খুব বিরক্ত হলো আর বলল, তুই এখানে? নীলা এসব কি? তুমি না আমায় ভালোবাসো? রাস্তার ছেলে হয়ে আসছিস তুই এই নীলাকে ভালোবাসতে? তোর সাহস তো কম না। তাই আমিও তোকে একটু মজা শিখিয়েছি। এটাকে তুই ভালোবাসা ধরলি? নীলা এমন করো না, আমি সত্যি তোমায় ভালোবাসি। তোদের মতো ফকিরের মুখে ভালোবাসা মানায় না। আমি তোমায় ছাড়া বাঁচবো না। দূরে যা। ছি, গায়ের গন্ধে বমি আসে। টুকাই কোথাকার। আমি তোমার পায়ে পড়ছি, আমায় ছেড়ে যেও না। দূর হ, ফকিরের ঘরের ফকির। এই বলে নীলা বিরক্তিকর ভাব নিয়ে শাকিলের কাঁধে লাথি মারল। শাকিল ঝোল থামাতে না পেরে মাটিতে পড়ে গেল। তুই আর কখনো আমার সামনে আসবি না। এই কথা বলে নীলা ছেলেটাকে নিয়ে চলে যেতে লাগলো। তখন শাকিল নীলার হাত ধরে নিল। নীলা আমায় ছেড়ে যেও না। তোর সাহস কি করে হয় আমার শরীরে টাচ করার? ছি, আমার হাতটাই নষ্ট হয়ে গেল। শাকিল এবার কিছু বলল না, মাথা নিচু করে রইল। রাস্তায় অলিতে গলিতে কাগজপাতি কুড়িয়ে বেড়াস। তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো? শাকিলের কথা একদম হারিয়ে গেল। এই মুহূর্তে সে কি করবে সেটাও বুঝতে পারছে না। নীলাকে সে খুব ভালোবাসে, তাই তো ওকে এত করে আটকানোর চেষ্টা করছে। এই ছেলেকে দেখছিস? এর 5টা গাড়ি আছে, 2টা বাড়ি আছে, বিজনেস আছে। আর তোর কি আছে? রাস্তায় ঘুমাস, কুকুরের মুখে খাবার কেড়ে খাস। শাকিল নিশ্চুপে মাথা নিচু করে আছে। আর কলেজের মাঠে সব ছাত্রছাত্রীর মধ্যে নীলা শাকিলকে আচ্ছা মতো অপমান করছে। সে টোকাই বলে আজ তার এত অসম্মান। তার ভালোবাসার কোনো দাম নাই, টাকা নেই বলে তার কিচ্ছু নেই। নীলা শাকিলকে অপমান করছে তো করুক, সাথে কয়েকটা থাপ্পড়ও দিল। শাকিল অনেক চেষ্টা করলো নীলাকে আটকানো, কিন্তু সবখানেই ফেল করলো। নীলা ছেলেটার হাত ধরে চলে গেল। আর আমাদের শাকিল মাথা নিচু করে কলেজ থেকে বেরিয়ে আসলো। রাস্তায় হাঁটছে আর নীলার কথাগুলো ভাবছে। নীলার প্রতিটি কথা শাকিলের মনে বোমা হয়ে আঘাত করলো। শাকিলের নিষ্পাপ ভালোবাসার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। টোকাই হওয়া কি শাকিলের অপরাধ? টোকাই বলে কি ভালোবাসতে পারবে না? টোকাই বলে কি মন প্রাণ নেই? নিজের মনের মধ্যে শাকিল হাজারটা প্রশ্ন জাগলো। চোখ দিয়ে পানি অঝরে বেরোচ্ছে। নীলাকে পাগলের মতো ভালোবাসা কি দোষ ছিল? এসব ভাবতে ভাবতে শাকিল রানীর কাছে আসলো। এসে দেখে রাজু একা খেলছে। রানীর হাতে দেখলো একটা লকেট। ভাইয়া আসছো? তুই ওটা কোনটি পাইলো? তোমার বালিশের নিচে। দে ওটা। এটা কার ভাইয়া? আর তুমি এটাকে এত ভালোবাসো কেন? ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসবো না। কেন? যে মানুষ দুটো আমায় জন্ম দিয়েছে কিন্তু কাছে রাখতে পারিনি, তাদের স্মৃতি রেখে কী লাভ? এটা তোমার আব্বু আম্মুর? ছোটবেলা থেকে এটা আমার গলায় ছিল। যে আমায় বড় করেছে সে বলে এটা নাকি আমার বংশের প্রতীক। তাহলে গলায় না দিয়ে রেখে দাও কেন? হয়তো তাদের কাছে আমি বোঝা হয়ে দাঁড়িয়েছিলাম, নয়তো আমার জন্মে তারা দুজনের কেউ খুশি ছিল না, এই জন্যে আমায় রাস্তায় ফেলে গেছে। এটা তোমার গলায় থাকবে, খুব সুন্দর লাগে। একথা বলে রানী শাকিলের গলায় লকেটটা পরিয়ে দিল। আচ্ছা তুই বলতো, আমি কি তাদের কাছে এত বড়ই বোঝা হয়ে গেছিলাম যে আমায় রাস্তায় ফেলে গেল? রাস্তায় না থাকলে আমার ভাইয়া তো হতেই না। বুড়ি একটা। ভাইয়া, নীলার কি খবর? আপু ওরা বড় লোক, ওদের সাথে আমাদের মিলাই। শাকিল রানীকে সব বলল। রানী শুনে খুব কষ্ট পেল। ভাইকে হাজারভাবে সান্ত্বনা দিতে লাগলো। সান্ত্বনা দিয়ে কি ভাঙা মন জোড়া লাগানো যায়? এভাবে দুই ভাই বোনের দিন ভালোই যাচ্ছিল। কাজ পায়নি, মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে দিন পার করছে। শাকিল নিজেকে আটকাতে না পেরে পরের দিন আবার নীলার কাছে গেল। আবার নীলা শাকিলের থাপ্পড় দিল, অপমান করলো। তোদের সত্যি জন্মের ঠিক নাই, এজন্যই রাস্তায় পড়ে থাকিস। এ কথা শুনে শাকিলের রাগ হলো, নীলার উপরও হলো, তার চেয়ে বেশি তার বাবা মায়ের উপর হলো। আরও কিছু অপমান করলো, মারধর করলো। কলেজের বকাটে ছেলেদের দিয়ে শাকিলকে মার খাওয়ালো। শাকিল মারটার খেয়ে বাসায় আসলো। রানী সব দেখে অবাক হলো। পানি গরম করে কাপড় ভিজিয়ে মুছে দিল। অন্যরা তেল গরম করে দেয়, কিন্তু তাদের কাছে তেল নেই। শাকিল রাগ করে আর নীলার সামনে গেল না। নীলার প্রতি রাগ জমে গেছে, আস্তে আস্তে দ্বিগুণ হয়ে গেল। আগে যতটা ভালোবাসতো নীলাকে, এখন তার চেয়ে দ্বিগুণ ঘৃণা করে নীলাকে। এই কিছুদিন পর রানী খুব অসুস্থ হয়ে গেল। ওষুধ খাওয়ানোর মতো টাকা নেই। এদিকে মহাজনের কাছে ধারের টাকাও অনেক হয়ে গেছে। পানি পট্টি দিয়ে কয়েকদিন গেল, কিন্তু অসুখ আরও বেড়ে গেল। খুব খারাপ অবস্থা। উপায় না পেয়ে ডাক্তারের কাছ থেকে বাকি প্রেসক্রিপশন করে নিল, কিন্তু ডাক্তার বলল এসব ওষুধ নিতে নাকি অনেক টাকা লাগবে। শাকিল প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে গেল, কিন্তু বাকি ওষুধ কিছুতেই দিতে চাইল না দোকানদার। ঠিক সেই সময় পাশ থেকে একটা মেয়ে বলে উঠল,
আরে স্যার আপনি? শাকিল পেছনে তাকিয়ে দেখে একটা ভদ্রমেয়ে দাঁড়িয়ে আছে, পরনে দামি পোশাক, মনে হচ্ছে কোনো বড় পরিবারের মেয়ে। শাকিল ভাবলো হয়তো অন্য কাউকে বলছে, তাই সে মন দিল না। অন্যদিকে তাকাতে মেয়েটা আবার বলল, স্যার আপনি বেঁচে আছেন? শাকিলের কথা শুনে অবাক হয়ে গেল। আশপাশে তাকিয়ে দেখে কেউ নাই তার পাশে, তার মানে তাকেই বলছে। কে আপনি? আরে স্যার আমায় চিনতে পারছেন না? আমি শ্রাবণী। আমি কোনো শ্রাবণীকে চিনি না। পিয়ে কি বলছেন স্যার? আমি আপনার বিয়ে। মানে কি? আপনি স্যার ওরা আপনার সাথে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করেছে আপনাকে। এসব কি বলছেন? আমায় কে মারবে? হ্যাঁ স্যার। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যার কথা বলছেন আমি সেই নই। দেখুন স্যার, আপনায় আমাদের খুব প্রয়োজন। আপনার স্ত্রী সন্তান খুব বিপদে আছে। পথ ছাড়েন, আর হ্যাঁ, চোখের ডাক্তার দেখিয়েন। এ বলে শাকিল মেয়েটার পাশ কাটিয়ে চলে গেল। শ্রাবণী তো খুব অবাক হলো, ওর স্যার ওকে চিনতে পারলো না। তখন দোকানদার শ্রাবণীকে বলল, আপা, ওর নাম শাকিল, এই এলাকার টোকাই। কি বলছেন এসব? জি আপা, ছোট থেকে এখানেই বড় হচ্ছে। সত্যি আপনার কথা ভুল হচ্ছে। এটা কি করে সম্ভব? জি আপা, ওর সাথে এক ভাই আর একটা বোনও থাকে। ভাইটা কয়েকদিন আগে মারা গেছে, এখন বোনকে নিয়ে থাকে। বোনের খুব অসুখ। কিন্তু ওষুধ না নিয়ে যে চলে গেল। টাকা ছাড়া কে ওষুধ দেবে বলেন? আমি টাকা দিচ্ছি, আপনি ওষুধ আমায় দিন। জি আপা। তারপর শ্রাবণী দোকানদারকে টাকা দিয়ে সব ওষুধ নিল। ওরা থাকে কোথায়? সামনে একটা রেল লাইন আছে, ওটার পাশেই একটা ভাঙা বাড়ি আছে, ওখানে। ধন্যবাদ। শ্রাবণী ওষুধ নিয়ে দোকানদারের কথা মতো রওনা হলো। আর শাকিলের কাছে টাকা নাই বলে ডাক্তার ওষুধ দেয়নি, এই জন্য মন খারাপ করে রানীর কাছে আসলো। রানী প্রচণ্ড জ্বরে কাঁপতেছে। এটা দেখে শাকিলের চোখ দিয়ে পানি বের হলো। নিজের চোখের সামনে ছোট্ট বোনকে এভাবে কষ্ট পেতে দেখছে, অথচ কিছু করতে পারছে না। শাকিল রানীর পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো আর অঝরে অশ্রু ফেলতে লাগলো। হঠাৎ দরজা দিয়ে কে যেন আসলো। শাকিল তাকিয়ে দেখে সেই মেয়েটাকে দেখে শাকিলের রাগ হলো। আপনি এখানে এসে গেছেন? আপনার আর কতবার বলবো আমি আপনাকে চিনি না। আগে এই ওষুধগুলো তোমার বোনকে খাইয়ে দাও, নয়তো ওর ক্ষতি হতে পারে। আপনার দয়া আমার লাগবে না, আপনি চলে যান। আমি চলে যাব, তবে এগুলো নাও আর আমার কথাটা শোনো। বললাম তো আপনি চলে যান। প্লিজ এগুলো তোমার বোনকে খাওয়াও, নয়তো ও মারা যেতে পারে। আমি কথা দিচ্ছি তোমার কিচ্ছু করব না। শাকিল এবার রানীর দিকে তাকাচ্ছে, আর একবার ওষুধের দিকে। রানীর খুব কষ্ট হচ্ছে, তাই আর কিছু না ভেবে ওষুধ খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে রানী একটু আরাম পেল। এবার বলেন আপনি কে আর আমার পিছনে কেন পড়ে আছেন? তার আগে এই ফটোটা দেখো। শ্রাবণী তার ব্যাগ থেকে একটা ফটো বের করে শাকিলের সামনে ধরল। শাকিল তো অবাক, একদম হুবহু শাকিলের মতোই দেখতে। এটা কেমন মজা? আমার ছবি তুলে শুধু দামি দামি পোশাক লাগিয়ে দিয়েছেন। না, এইটা আমার বস মিস্টার নীল শিকদার, শিকদার পরিবারের একমাত্র ছেলে। দেখুন, এসব মিথ্যা কথা বাদ দেন আর এখান থেকে যান। আমি মিথ্যে বলছি না, এটাই সত্যি। আমি এই জন্য তোমায় নীল স্যার ভেবেছিলাম। যখন দোকানদার আমায় বলল তখন বুঝলাম। আপনার আমায় কি প্রয়োজন বলেন তো, নয়তো এখান থেকে যান। অযথা এসব নাটক করার দরকার নাই। কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি। আমার বিশ্বাস হচ্ছে না। ওকে, 1 মিনিট। শ্রাবণী তার ব্যাগ থেকে ল্যাপটপ বের করে নীলের বাসায় ভিডিও কল দিল। এই দেখেন, স্যারের স্ত্রী সন্তান, ওনার মা বাবা কত কান্নাকাটি করছে। শাকিল এসব দেখে খুব কষ্ট পেল। আর যাই করুক, বাবা মা কখনো মিথ্যে বলে না, এটা শাকিলের ধারণা। তুমি কে? আমি নীল স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি কি করতে পারি? তোমায় নীল সেজে ওই বাড়িতে, ওই শহরে যেতে হবে আর নীল স্যারের খুনের প্রতিশোধ নিতে হবে। কিন্তু কি হয়েছিল নীলের? স্যার ছিলেন ঢাকা শহরের টপ বিজনেসম্যান, তার সাথে টক্কর দেওয়ার মতো কেউ ছিল না। সব সময় সে সব প্রজেক্টে সাকসেসফুল হতো। পরিবার বলতে বাবা মা, স্ত্রীর সাথে 5 বছরের একটা ছেলে। আমায় বোন বলে ডাকতো আর নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতো। এই নিয়ে তার দিন খুব ভালো কাটছিল। তবে তার এমন খুশি একজনের মনে বিষ হয়ে জমা হতো। তার নাম ছিল রফিক চৌধুরী। রফিক ছিল বিজনেসম্যানের খাতায় দ্বিতীয় নম্বরে, মানে নীলের পরে। কিন্তু এটা কিছুতেই মানতে পারতো না রফিক চৌধুরী। রফিক চাইতো সে সবসময় 1 নম্বরে থাকবে, কিন্তু নীলের জন্য পারতো না। বড় বড় প্রজেক্ট রফিকের হাতে না যে নীলের হাতে আসতো। তখনও এসেছিল এক বিশাল প্রজেক্ট, প্রায় 800 কোটি টাকার। প্রজেক্টে রফিক নিতে চাইছিল, কিন্তু শহরের 1 নম্বরের খাতায় নীল থাকার কারণে রফিক পেল না, পেল নীল স্যার। নীল স্যার খুব খুশি হলো এত বড় প্রজেক্ট হাতে পেয়ে, কিন্তু
রফিকের খুব রাগ হলো এত বড় প্রজেক্ট হাতছাড়া হয়ে নীল স্যার প্রজেক্ট পাওয়ার সাথে সাথে কাজে লেগে যায়। আর এদিকে রফিক একের পর এক ষড়যন্ত্র করতে থাকে। নীল স্যার যেমন সাহসী শক্তিশালী তেমন বুদ্ধিমানও ছিলেন। রফিকের একের পর এক সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে সামনে এগোতে লাগলেন। প্রজেক্টটা প্রায় শেষের দিকে এমন সময় এক রাতে আমি কয়েকজন কর্মচারী নীল স্যার অফিসে বসে সেই প্রজেক্টের ফাইল দেখছিলাম। হঠাৎ স্যারের ফোনে কল আসে আর আমায় বলে ফাইলগুলো গুছিয়ে রাখতে। আমি কারণ জিজ্ঞেস করতেই স্যার বলল তার মেয়ের শরীর নাকি খুব খারাপ। আমি ফাইল গোছাতে লাগি তখন স্যার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। আমি বাকি কাজ ছেড়ে দারোয়ান চাচাকে গেট লাগাতে বলে আমি বাসার দিকে রওনা হই। রাস্তায় আসতেই হঠাৎ ম্যাডামের ফোন আসা, জিজ্ঞেস করে তোমার ভাই কোথায়। আমি কিছুটা অবাক হয়ে বলে আপনি তো নাকি ফোন করে ডাকলেন, তাই তো কাজ রেখে চলে গেল। তখন ম্যাডাম জবাব দিলেন সে নাকি ফোন করেনি আর তার মেয়েও নাকি সুস্থ। এসব কিছু আমার মাথার উপর দিয়ে যায়, কিছু বুঝতে পারছিলাম না কি করব। আমি বাসায় না যে ম্যাডামের বাসায় চলে আসলাম। স্যারের বাবা পুলিশকে ফোন করে, পুলিশ চারদিকে তন্ন করে খুঁজে কিন্তু কোথাও পায় না। সকালে রাস্তার পাশে এক বড় গাছের সামনে নীল স্যারের গাড়ি পাওয়া যায়, কিন্তু গাড়ির মধ্যে কেউ ছিল না। চারদিকে কান্নার টোল পড়ে যায়। সবার ধারণা নীল মারা গেছে, কিন্তু আমার মনে একটু খুঁতখুঁতি থেকেই গেল। পুলিশ গাড়িটা সার্চ করে দেখলো গাড়ির ব্রেক ফেল। রাস্তার পাশে নদী ছিল আর গাড়ির কাছে রক্ত পড়তে পড়তে নদী পর্যন্ত গেছে। পুলিশ অনেকগুলো ডুবুরিকে নিয়ে এসে নদীতে খুঁজতে লাগিয়ে দেয়, কিন্তু কোথাও পাওয়া যায় না। এরপর থেকে আজ পর্যন্ত 15 দিন হলো নীল স্যারের কোনো খোঁজ পাওয়া যায়নি। উপর থেকে অর্ডার দিছে 1 মাসের মধ্যে নীলকে খুঁজে না পেলে এই প্রজেক্ট ফেরত নেওয়া হবে। আর একবার এই প্রজেক্ট রফিকের হাতে গেলে শহরের অনেক মানুষের ক্ষতি হবে। কেন? কারণ এটা যেমন তেমন প্রজেক্ট নয়, এতে অনেকের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর রফিক তো এমনিতেই মানুষকে জানোয়ারের মতো মারে। হুম। প্লিজ শাকিল, তুমি শুধু একবার চলো আমার সাথে। না, আমি এসবের মধ্যে নাই। আমি একটা সাধারণ ছেলে, সাধারণই থাকতে চাই। দয়া করো শাকিল, তুমি যদি নীল হও তাহলে তার বাবা মা তাদের আদরের ছেলেকে পাবে, আর তার মেয়ে পাবে তার বাবাকে। কিন্তু এসব তো পাপ, অন্যের সাথে এমন অভিনয় করা পাপ। তাছাড়া উপায় নেই। আমার মন বলছে নীল স্যার এখনও বেঁচে আছে, ওকে আমাদের খুঁজে বের করতে হবে। আমি যেমন আছি তেমনই ভালো, তুমি চলে যাও। প্লিজ শাকিল, ওর পরিবারকে বাঁচাও। পরিবারের কি হয়েছে? নীল স্যার হারানোর পর থেকে একের পর এক আক্রমণ হচ্ছে স্যারের পরিবারে। বিভিন্ন অপরাধী করছে আর তাদের উপর হামলা হচ্ছে। জানি না কি হচ্ছে। আমি এখানে একটা কাজে এসেছি। এখন আপনায় হাত জোর করে বলছি, আমায় জোর করবেন না। আমি আমার বোনকে নিয়ে এভাবেই বাঁচতে চাই। তুমি কি চাও না তোমার বোন বড় স্কুলে পড়ুক? হ্যাঁ চাই, কিন্তু অন্যের জন্য আমার বোনকে হারাতে পারবো না। তোমার নাম উজ্জ্বল করুক। তোমার বোনের কিচ্ছু হবে না। তোমার বোনকে আমি আমার কাছে রাখবো। কেন বুঝতে চাচ্ছেন না? আমি একটা সাধারণ ছেলে, আমি এসবের মধ্যে জড়াতে চাই না। সাধারণ থেকে অসাধারণ হওয়ার সময় এসে গেছে। আমি চাই না। প্লিজ তুমি নীল স্যারের কাজটাকে সম্পূর্ণ করে দাও আর ওর পরিবারকে বাঁচাও। শাকিলা শ্রাবণীর কথা শুনে রানী উঠে পড়ে। রানী শুয়ে থেকে তাদের কথা বোঝার চেষ্টা করে, কিছুটা বুঝতে পারছে। তখন রানী শাকিলের হাত ধরল। শাকিলের হাত ধরে হাতের দিকে তাকিয়ে দেখে রানী। রানী তুই? এটা কে ভাইয়া? এ হচ্ছে। শাকিল বলতে যাবে এমন সময় শ্রাবণী বলল, আমি তোমার ভাইয়ার বন্ধু। হুম। আমি শুনলাম এই আপু নাকি তোমার কাছে সাহায্য চাচ্ছে। হ্যাঁ। ভাইয়া, অন্যকে সাহায্য করা ভালো। শুনেন, আমি এখন যাব, কিন্তু পরে যখন জানতে পারবে যে আমি তাদের নীল নই, এতদিন আমি অভিনয় করছি, তখন কি হবে ওদের একটু ভেবেছেন? তখন সেটা দেখা যাবে। এখন চলো, তখন করার চেয়ে এখন বেশি ভাববার বিষয়। কিন্তু শাকিল যতবারই না বলে শ্রাবণী ততই জেদ করে। অবশেষে রানীর মুখের দিকে তাকিয়ে শাকিল রাজি হলো, কিন্তু একটা কথা শাকিলের মাথায় ঢুকছে না। একটা কাজ সম্পূর্ণ করার জন্য এত জেদ করছে কেন? আবার ভাবলো ও তো আর পড়ালেখা জানে না, সেজন্য এসবের কিচ্ছু বুঝেও না। একথা ভেবে সে চুপ করে রইল। তবুও মনের খুঁতখুঁতিটা থেকেই গেল। অবশেষে রানী আর শাকিল শ্রাবণীর সাথে যাবার জন্য রেডি হলো। শ্রাবণী ফোন করে গাড়ি আনতে বলল। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে হাজির হলো। শাকিল আর রানী উঠে পড়লো। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। শ্রাবণী তাদের নিয়ে একটা বড় বাসায় ঢুকলো। তার আগে শ্রাবণী ফোনে কথা বলল, আর সেটা শুনতে পেল শাকিল। শ্রাবণী ফোনে বলছিল, স্যার পেয়ে গেছি, এখন আর আমাদের কেউ আটকাতে পারবে না। মূর্খ হলেও শাকিল কিছুটা হলেও বুঝে। শাকিল, সরি নীল, এখন থেকে তুমি নীল। হুম। কি ভাবছো? কিচ্ছু না। আসো। শাকিল শ্রাবণীর সাথে ভেতরে চলে গেল। এত বড় বাড়ি শাকিল কোনোদিন দেখেনি। সে এক বিশাল বাড়ি। নীল, তোমরা ওই রুমে গিয়ে দেখো, অনেকগুলো ড্রেস আছে।
সেখান থেকে একটা ড্রেস পরে নাও। আচ্ছা। শাকিল রানীকে নিয়ে শ্রাবণী দেখানোর রুমে চলে গেল। সেখানে আলমারিতে অনেক জামা কাপড় দেখলো শাকিল। এত দামি কাপড় চোপড় দেখে অবাক হলো, আর সাথে একটু খুশিও হলো। খুশি হলে কী হবে, মনের মধ্যে সন্দেহের জাল যে বেড়েই চলেছে। অবশেষে শাকিল আর রানী তাদের ড্রেস পাল্টে নিল। সুন্দর সুন্দর জামা পরে রানী খুব খুশি। আর এদিকে শাকিল চিন্তায় পড়ে গেল তাদের কোথায় নিয়ে আসলো। ছোটবেলায় শাকিল শুনেছে শহরের মানুষ নাকি মানুষ বিক্রি করে। এটা ভেবে আরও ভয় পেল, ভাবলো হয়তো আমাদেরও বিক্রি করার জন্য আনছে। তবুও বুকে সাহস রাখল। আর শ্রাবণী তার কাজ শেষ করে শাকিলের কাছে আসলো। শাকিল ভয় পেয়ে রানীর কাছে গিয়ে রানীকে শক্ত করে ধরল। আরে ভয় পাচ্ছ কেন? আমি তোমাদের কি করব? তুমি আমাদের বিক্রি করার জন্য নিয়ে আসছো, তাই না? হ্যাঁ, এতক্ষণে তো বুঝতে পারলেন মিস্টার শাকিল। শ্রাবণীর কথা শুনে শাকিল অনেক ঘাবড়ে গেল। চোখে মুখে ভয়ের প্রতিচ্ছবি দেখা দিল। আমরা কি করেছি তাই আমাদের এত বড় ক্ষতি করছো? শ্রাবণীর এমন অবাক করা হাসি দেখে শাকিল আরও ভয় পেল। হাসছো কেন? পাগলা, বিক্রি করার হলে কত মানুষ ছিল। তুমি এত কষ্ট করে রাজি করাতে কেন যাব? জানি না। বিক্রি করবো না, মিথ্যে বললাম। চলো আমার সাথে কোথায়? তোমার বোনকে স্কুলে রাখতে। কিন্তু ওখানে আরো অনেক ছেলে মেয়ে আছে, ভেবো না যে আমি তোমার বোনকে বিক্রি করছি। শ্রাবণীর কথা শাকিল বিশ্বাস করতে পারছে না, কিন্তু এখন উপায়ও নেই। রাজি যখন হয়ে গেছি তখন এসব বিশ্বাস করতেই হবে। শাকিল মনে মনে এসব ভাবছিল, তখন শ্রাবণী বলল, কি ভাবছো? চলো। আচ্ছা চলো। তারপর শাকিল, রানী আর শ্রাবণী গাড়িতে উঠে রওনা হলো। যেতে যেতে এক বিশাল স্কুলের সামনে গাড়ি থামলো। শাকিল, তোমায় এখানেই থাকতে হবে, নয়তো সবাই তোমায় চিনে ফেলবে। কিন্তু আমি না গেলে? আমি সব সামলে নেব, বিশ্বাস রাখো। শাকিলের এক মন বিশ্বাস করতে বলছে, কিন্তু আর এক মন নিষেধ করছে। কি করবে বুঝতে পারছে না শাকিল। শ্রাবণী কিছু না বলে রানীকে নিয়ে চলে গেল। শ্রাবণী রানীকে নিয়ে ভেতরে গেল। স্কুলের ভেতরে অনেক ছেলেমেয়ে খেলা করছে, তাদের সাথে অনেক মাস্টারও আছে। এটা দেখে শাকিল একটু ভরসা পেল। শ্রাবণী সোজা হেড স্যারের কাছে গেল, সালাম দিয়ে অফিসের ভেতর গেল। হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি? আসলে এই মেয়ের নাম রানী, একে এখানে ভর্তি করাতে চাই। হ্যাঁ, বাবার নাম বলুন। বাবার নাম শাকিল খান। আর মায়ের নাম? মায়ের নাম? শ্রাবণী কি বলবে বুঝে উঠতে পারল না। শাকিল তো বিয়ে করেনি, আর রানীর বাবা মায়ের নামও জানা নেই। ঠিক তখনই রানী শ্রাবণীকে নাম ধরে ডাকছে, আর এটা শুনে হেড স্যার নামটা লিখে দিছে। হেড স্যার ভাবছে রানী ওর মায়ের নাম বলছে, কিন্তু রানী তো শ্রাবণীকে ডাকছে। এটা শুনে শ্রাবণী একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। কিছু বললে অনেক প্রশ্ন আসবে, ও চায় না এত প্রশ্নের সম্মুখীন হতে হোক। হেড স্যার রেজিস্ট্রেশন পেপার রেডি করে শ্রাবণীকে স্বাক্ষর করতে বলে হেড স্যার বলে, বাবা কই? ওনারও তো স্বাক্ষর নিতে হবে। আসলে ওর বাবা অফিসে গেছে, ওখান থেকে আসলে আমি নিয়ে আসবো। ঠিক আছে। রানী মামুনি, তুমি যে ওদের সাথে খেলা করো, ওখানে আরও ছেলে মেয়ে আছে, সাথে স্যারেরাও আছে। রানীর কথা শুনে শ্রাবণীর দিকে তাকায়। শ্রাবণী রানীকে নিয়ে বাইরে আসে। বাইরে এসে রানীর কপালে চুমু দিয়ে বলে, যা আম্মু, খেলা করো, আমরা প্রতিদিন তোমায় দেখতে আসবো। আচ্ছা। রানী চলে যায় খেলতে। রানী মাথায় আসতেই শাকিল গাড়ির ভেতর থেকে রানীকে দেখতে পায়। রানী অনেক বন্ধু পেয়ে তাদের সাথে খেলায় যোগ দিল। শ্রাবণী সোজা এসে গাড়িতে উঠে পড়ল। ধন্যবাদ। কেন? এমনিতেই। আমি তুমি এখনো বিশ্বাস করতে পারোনি, তাই না? আচ্ছা চলো, ড্রাইভার গাড়ি নিয়ে নীল স্যারের বাসায় চলো। ওকে ম্যাডাম। তারপর তারা নীলের বাসায় রওনা দিল। কিছুক্ষণের মধ্যে নীলের বাসায় চলে এলো। শাকিল চোখ তুলে দেখে হিয়া বড় এক বাড়ি। বাড়ি নয় তো, একদম রাজমহল, চারদিকে সুন্দর করে সাজানো। এটাই নীল স্যারের বাসা। ও, কিন্তু তোমায় ভেতরে কেমনে নিয়ে যায়? তোমায় দেখলে সবাই তো নীল মনে করবে। আমি যাব ভিতরে। শ্রাবণী ভাবতে ভাবতে একটা বুদ্ধি পেল। গাড়িতে ড্রাইভারের একটা ড্রেস ছিল, চায়নার হিরোরা যেমন মাথায় টুপি দেওয়া কাপড় পরে না, ঠিক তেমনই। শ্রাবণী ওটা নিয়ে শাকিলকে বলল, এটা পরে নাও। এখানে? আচ্ছা আমি বাইরে যাচ্ছি। শ্রাবণী গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ালো, আর সেই হেড স্যারের কথা মনে হলো। বারবার ভাবতে লাগলো, রানীর বাবা শাকিল হলে আর মা আমি হলে শাকিল আমার কে হয়। মনের মধ্যে সব প্রশ্ন জাগতে লাগলো শ্রাবণীর। কিন্তু আবার ভাবলো, শাকিল তো এখন নীল, নীলের স্ত্রী সন্তান তো শাকিলের হবে, মানে শাকিল তো অন্য কারো। ওসবে মন দিবে না বলে ঠিক করলো শ্রাবণী। কিন্তু মনকে তো আর বালি চাপা দেওয়া যায় না। এসব ভাবতেই শাকিল ভেতর থেকে ডাক দিল। শ্রাবণী গাড়িতে উঠে বসলো, আর জামার সেই টুপিটা মাথার উপর তুলে দিল। এবার কি করব? এই নাও, মাস্কটা পরে নাও। শাকিল মাস্ক পরে নিল। শ্রাবণী নিজেই সানগ্লাস পরে নিল। এখন শাকিলকে দেখলে কেউ সহজে চিনতে পারবে না। কালো জাম্পার গায়ে, জাম্পারের টুপি মাথায়, মুখে মাস্ক আর চোখে সানগ্লাস।
একদম অন্য মানুষ হয়ে গেছে। এখন তোমায় দেখে রানীও চিনতে পারবে না। ভালো। চলো ড্রাইভার, তুমি কিন্তু সব জানো, তোমায় বিশ্বাস করি বলে সাথে রেখেছি।